স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের জায়গা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সাথে আছি আমি তোমাদের সুলতানা মিস। আজকে তোমাদের আমি করে দেখাবো পঞ্চম শ্রেণীর অনুশীলনী 5 এর পৃষ্ঠা 37-এর 5 নাম্বার অঙ্কটা আজকে তোমাদের করে দেখাবো। এর আগের ভিডিওতে 4 পর্যন্ত আমি করে দেখিয়েছি, আজকে তোমাদের 5 নাম্বার অঙ্ক করে দেখাবো। তো চলো দেখি আমরা 5 নাম্বার অঙ্কটাতে কি বলছে সেই অঙ্কটা আমরা করে দেখি। এখানে দেখো বলছে যে ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। এই যে আমি ডান পাশে একটা আয়তাকার মেঝের ছবি এঁকে নিয়েছি। বলছে কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। মানে এই যে একটা আয়তাকার মেঝে, এর ভিতরে আমরা কি করব, বর্গাকার কার্পেট বসাবো। তোমরা অবশ্যই কার্পেট বুঝো, কার্পেট জানো, কারণ কার্পেট হচ্ছে কোথায় পাড়া হয়? কার্পেট পাড়া হয় তোমার ঘরের মেঝেতে পাড়া হয় কার্পেট। সেই কার্পেট তোমার এখানে আয়তাকার মেঝেতে আমরা বসাবো। এখন দেখো যে কার্পেটটা আমরা বসাবো, এই কার্পেটগুলা প্রত্যেকটা হবে একই সমান এবং বর্গাকৃতির হবে। বর্গাকৃতি মানে তো বুঝো যার 4টা বাহুই সমান। এই যে দেখো এখানে আমি এঁকে নিয়েছি যার 4টা বাহুই সমান, এটাকে আমরা কি বলি? বর্গাকৃতি বলি। তো এই যে ঘরের মেঝে, আয়তক্ষেত্র ঘরের যে মেঝে, এই মেঝেটা কোনো খালি জায়গা কিন্তু রাখা যাবে না। মানে এতটুকু কর্নারে বা এই সাইডে কোনো সাইডে এতটুকু খালি জায়গা যেন না থাকে। বুঝতে পেরেছো? এই বর্গাকৃতি না আয়তাকার মেঝের ভিতরে কোনো খালি জায়গা আমরা যেন না থাকে, কোনো জায়গা যেন ফাঁকা পড়ে না থাকে, এরকম ভাবে আমরা বর্গাকৃতির কার্পেট গুলা বসাবো। এখন বলছে কি দেখো যে দেখো আমরা 1 নম্বরে, এটা কিন্তু তোমার সৃজনশীল অঙ্ক, মানে একাধিক অংশ আছে। এটা আমাদের উদ্দীপক এবং এখানে ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছে। আর এ পাশে কি আছে? আমার একাধিক অংশ, এখানে দুইটা অঙ্ক আমার আছে, এখানে দুইটা অঙ্ক আমার অ্যান্সার করতে হবে, তাই না? তাহলে এখন দেখো বলছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের, এই যে এই মেঝেটাতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মানে এখানে যে কার্পেটগুলো আমি বসাবো সবচাইতে বড় কার্পেটটার 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। যেহেতু এখানে বলে দিয়েছে যে বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য। যেমন দেখো যে এখানে আমি বড় না বসে আমি তো তার চেয়ে একটু ছোট কার্পেটও বসাতে পারি, তাই না? ছোট কার্পেট বসেও আমি এটা পূরণ করতে পারি, কিন্তু এখানে বলে দিয়েছে যে সবচাইতে বড় মানে সর্বোচ্চ সবচাইতে বড় বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমাদের কিভাবে করতে হবে? তোমরা সবাই জানো যে অনুশীলনী 5 এর অঙ্কতে লসাগু এবং গসাগু করতে বলা হয়েছে। তাহলে এখানে এই যে এই অঙ্কটাতে লসাগু করলে আমরা পাবো না গসাগু করলে পাবো। এখন দেখো এখানে কিন্তু কি দেওয়া আছে, যে এর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাই না? এখানে দৈর্ঘ্য কত আছে? 42 মিটার। দৈর্ঘ্য হচ্ছে তোমার 42 মিটার আর প্রস্থ হচ্ছে তোমার 36 মিটার। এখন এটা হচ্ছে আয়তক্ষেত্রের মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ। এখন এই দৈর্ঘ্য এবং প্রস্থের যদি আমি কি করব, যে আমি বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, তাই না? বৃহত্তমটির 1 বাহুর কার্পেটের বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এখন 1 বাহুর দৈর্ঘ্যটা আমার কি হতে পারে? এই 36 এবং 42 এর চাইতে বড় হবে না ছোট হবে? এটা আমার ভাববার বিষয়। অবশ্যই তোমরা বুঝতে পারছো যে ভিতরে যে কার্পেটটা বসাবো ওই কার্পেটের দৈর্ঘ্য অবশ্যই 42 এবং 36 এর চাইতে ছোট কোনো সংখ্যা হবে, ছোট হতে হবে। বড় যদি হয় তাহলে তো আমার ঘরের মেঝে অতিক্রম করে যাবে, তাই না? তাহলে আমি অবশ্যই বর্গাকার কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্যটা ছোট হবে। তাহলে ছোট যেহেতু হবে আমি বুঝতে পারছি, তাহলে এখানে আমার কি করতে হবে? এখানে আমার গসাগু করতে হবে। আর আরেকটা জিনিস তোমাদের এর আগের ভিডিওতেই আমি বলেছি যে যদি তোমার বৃহত্তম থাকে, কোনো বড় থাকে, এরকম যদি কোনো সংখ্যা মানে জানতে চায় তাহলে আমাদের চোখ বন্ধ করে গসাগু করে দিলে হয়ে যাবে। তাহলে আমার এই অঙ্কটাতে কি করতে হচ্ছে? 1 নম্বর অঙ্কটাতে আমাকে গসাগু করতে হচ্ছে। তো চলো আগে আমরা 1 নম্বর অঙ্কটা করে আসি। তাহলে এখন দেখো আমার নিচে যে জায়গাটুকু আছে সেই জায়গাটার ভিতরে আমার মনে হয় 1 নম্বর অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে 1 নম্বর অঙ্কটা কিভাবে সাজাতে পারি? তাহলে এখানে আমি তো তোমাদের বরাবর লেখার নিয়ম দেখিয়ে দিই। যেটা মনে করো আমার খাতা মার্জিন থেকে আমি 1 লাইন বা 1 আঙ্গুল মতো নিচে আমি এখানে কি লিখবো, যে 1 নং সমস্যার সমাধান। 1 নং লিখবো না, কারণ এখানে আমি লিখবো 5 নং সমস্যার সমাধান।
এই অঙ্কটা আমার 5 নং, কিন্তু এখানে তোমাদের সৃজনশীল অঙ্কগুলোতে ক খ থাকে, কিন্তু তোমার বইয়ে এখানে 1 2 দেওয়া আছে, তাই আমি এখানে 1 2 লিখে রেখেছি। তাহলে আমরা লিখব 5 নং সমস্যার সমাধান। তোমরা অবশ্যই বুঝতে পারছো, তোমাকে এভাবে লিখতে হবে। তারপরে এভাবে আন্ডারলাইন করে দিবা। আন্ডারলাইন করে দেওয়ার পর এই যে মার্জিনের পাশে একটু গ্যাপ রেখে, যেন মার্জিনের সাথে তোমার লেখাটা না লেগে যায়, এভাবে তুমি এখানে এই নাম্বারটা আমি বসিয়ে দিব। এটা হচ্ছে 1 নম্বর। এখন দেখো, আমি তো বুঝতে পারছি যে আমার গসাগু হবে, তবে সাজাবো কিভাবে, সাজানোটা আমার বুঝতে হবে। তাহলে সাজাতে পারি আমরা কিভাবে, দেখো সাজাতে পারি আমরা যে 42 এবং 36, 42 এবং 36 গসাগু যত হবে, বা এভাবে দিতে পারি আমরা 42 এবং 36 গসাগুই হবে বৃহত্তম বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো এখানে যে 42 ও 36 এর গসাগুই হবে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য। তোমাকে এখানে মুখস্থ করার দরকারই নাই, কারণ তোমার একটা প্রশ্নের লাইনেই আছে, প্রশ্নের লাইনটাই আমরা জাস্ট সুন্দর করে সাজিয়ে লিখে দিব। ঠিক আছে, তাহলে 42 ও 36 এর গসাগুই হবে বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য। এখন দেখো আমি লিখে নিয়েছি যে 42 এবং 36 গসাগুই হবে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য। এখন দেখো, তোমরা এই লাইনটা কেউ কিন্তু মুখস্থ করতে যাবে না, কারণ তোমরা এটা অঙ্কের ভিতরেই পাবা। ঠিক আছে, মুখস্থ করার কোনো দরকার নাই, যে এত বড় লাইন কিভাবে লিখবো, মনে থাকবে না, এটা ভাবার চিন্তা করার দরকারই না, কারণ এটা তোমার প্রশ্নের লাইনে পেয়ে যাবা, তুমি তোমার অঙ্কের ভিতরে পাবা। এখন আমরা কি করব, গসাগু নির্ণয় করব। তাহলে 42 ও 36 এর গসাগু। আমরা সবাই গসাগু তো করতে জানি, তাই না? কি করতে হবে এখানে, দেখো দুটোই কিন্তু আমার জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে মজার বিষয় যে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দুগুণে 4, 2 একে 2। তারপরে এখানে কি হবে, এখানে হবে তোমার 2 একে 2, তারপর 16, 8 দুগুণে 16। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে কত দিয়ে যাবে, এখন কি আর 2 দিয়ে ভাগ যাবে? এখন 2 দিয়ে ভাগ যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে এখানে আমার 21 আমরা পেয়ে গেছি। 21 বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ যায় না। তাহলে এখন আমার কত দিয়ে ভাগ যাবে? এখন আমার 3 দিয়ে ভাগ যাবে। দেখো 3 দিয়ে ভাগ দিলে কি হচ্ছে, 3 7 21, তাই না? আর এখানে 3 6 18। এবার দেখো তো, আর কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে? 7 এবং 6 কে কি কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? কোন সংখ্যা দ্বারা এখানে ভাগ যাবে না, কারণ এখানে 7 কি পেয়ে গেছি আমরা, 7 এখানে মৌলিক সংখ্যা পেয়ে গেছি, এটা কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে না। আর আমাদের গসাগুর নিয়ম কি? গসাগুর নিয়ম হচ্ছে যদি সবগুলো সংখ্যা ভাগ যায় তাহলে আমরা ভাগ দিতে পারবো, আর যদি না যায় তাহলে আমরা দিতে পারবো না। তাহলে গসাগু আমরা কোন সংখ্যা দুটো নিই? শুধু আমাদের বাম পাশে যে সংখ্যা দুটো হবে গসাগু। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, যে নির্ণেয় গসাগু। গসাগু কত হবে? 2 গুণিত 3 সমান সমান হচ্ছে 6। তাহলে দেখো এখানে যে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য কত হলো? এখানে হলো 6 মিটার। এই যে আমরা এখানে মিটার পেয়েছিলাম, মিটার আমি এখানে লিখে দিলাম। তাহলে আমাদের উত্তর এখানে কি হবে? উত্তর হবে তোমার এখানে আরেকটা লাইন, উত্তর কি হলো, আমরা কি পেলাম? 6 মিটার। 1 নাম্বার উত্তর কি পেয়েছি? 6 মিটার। এখানে তোমরা এর দাগটা দিবা না, এটা তোমাদের আমি বোঝানোর জন্য দিয়েছিলাম। তাহলে আমার অঙ্কটা কমপ্লিট, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এখন আমরা 2 নাম্বার সমস্যা সমাধান করব। 1 নাম্বারটা আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এখন আমরা এখানে 2 নাম্বারটা করব। তাহলে 2 নাম্বারটা করার জন্য আমরা কি করব, 1 নাম্বারটা মুছে দিই, বোর্ডটা আমরা ক্লিন করে নিই।
এখন 2 নাম্বারটা দেখো, এখানে কি আছে, সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য, এই যে মেঝেটা, এই সম্পূর্ণ মেঝেটা কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। এরূপ বলতে এই যে এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার পেয়েছিলাম, এরূপ কয়টা কার্পেট লাগবে তোমার এই মেঝেটা সম্পূর্ণ করতে। ঠিক আছে, যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য, এই যে মেঝেটা দেখো, আমি এখানে কিন্তু কয়টা কার্পেট তোমার বিছানো দেখানো আছে, তোমার বইয়ে এভাবেই আছে এরকম, এখানে 1 2 3 4 5 6 6টা দেখিয়েছে, আরো তো ফাঁকা জায়গা আছে তাই না। তো এই সম্পূর্ণ মেঝেটা পূর্ণ করতে, এই মেঝেটা সম্পূর্ণ করতে এরূপ কয়টি কার্পেট লাগবে। এখানে তোমার সংখ্যাটা জানতে চেয়েছে, কার সংখ্যা, কার্পেটের সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কার্পেটের সংখ্যাটা আমাকে বের করতে হবে। এখন দেখো, এই সৃজনশীল অঙ্কগুলো যেহেতু একটা অঙ্ক আরেকটার সাথে রিলেটেড, তাহলে আমরা 1 নম্বর অঙ্কটাতে কি পেয়েছিলাম, 1 নম্বরে আমরা পেয়েছিলাম যে কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য, এটা যেহেতু বর্গাকার কার্পেট তাই না, তাহলে এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলে আমরা ক্ষেত্রফল অবশ্যই বের করতে পারবো। তা আমরা এখানে পেয়েছিলাম, তাহলে এখানে আমি কি লিখবো, এটা তো আমার মোছার দরকার নাই, কারণ এটা তো আমার 5 নং সমস্যার সমাধান। এখানে শুধু আমি একের জায়গায় 2 দিয়ে 2 লিখে নিয়েছি। তারপর আমি কি লিখবো, যে 1 হতে পাই, 1 নং হতে পাই। এই অঙ্কগুলো তোমাদের আরেকটু বলে নিই, আমি যেহেতু বোর্ডটা মুছে দিয়েছি তোমাদের দেখাতে পারলাম না, যে একটা অঙ্ক করার পর তোমরা আরেকটা অঙ্ক কখন শুরু করবা, মানে কোন জায়গা থেকে শুরু করবা। এখানে মনে করো তোমার খাতা শেষ, এ পর্যন্ত তুমি 1 নাম্বার অঙ্কটা তোমার এসেছে খাতায় এ পর্যন্ত এসেছে। তারপরে তুমি কি করবা, এখানে তোমার যদি রোল টানা কার্ড থাকে তাহলে তুমি 3টা ঘর বাদ রাখবা, 3 ঘর বাদ দিবা। যদি রোল টানা কার্ড তোমার না থাকে তাহলে তুমি একটা আইডিয়া এরকম 4 আঙ্গুল মতো জায়গা ফাঁকা রেখে তুমি এখানে 2 নাম্বারটা লিখে নিবা। ঠিক আছে, তাহলে তোমার একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্ক একসঙ্গে লেগে যাবে না, তোমার বোঝাই যাবে যে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। ঠিক আছে, আমার যেহেতু মুছে দিয়েছি বোর্ডটা, আমি তোমাদের ওভাবে দেখাতে পারলাম না, এজন্য মুখে বলে দিলাম, তোমরা এটাই মেনটেন করবা। তাহলে এখানে আমি কি লিখলাম, যে 1 নং হতে পারে, 1 নং আমরা কি পেয়েছিলাম, 1 নং আমরা পেয়েছিলাম যে বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি লিখবো, এখানে বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, 6 মিটার তাই না। তাহলে বর্গাকার কার্পেটের দৈর্ঘ্য আমরা 6 মিটার পেয়েছি। এখন বর্গাকার কার্পেটের দৈর্ঘ্যটা আমরা নিলাম, দৈর্ঘ্য থেকে কি করব, ক্ষেত্রফল নির্ণয় করব। আর আরেকটা কি করতে হবে আমাদের, যে এই যে মেঝেটা কতটুকু, আমার যে এখানে মেঝে, এই যে মেঝেটা আমার কতটুকু, মেঝেটা তো আমাকে মাপতে হবে, হবে না, মেঝে তো আমি মাপিনি, তাহলে আমাকে মেঝেরও ক্ষেত্রফলটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে মেঝের ক্ষেত্রফল বের করব, প্লাস হচ্ছে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল বের করব। তখন কি হবে আমার, যে মেঝের ক্ষেত্রফলকে দিয়ে, মানে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফলকে দিয়ে মেঝের ক্ষেত্রফলকে যদি ভাগ করি, তাহলে আমার অ্যানসারটা চলে আসবে, মানে সংখ্যাটা চলে আসবে যে কয়টা কার্পেট লাগছে। বুঝতে পেরেছো, তাহলে আমাকে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল বের করতে হবে, প্লাস আমাকে বের করতে হবে মেঝের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার, তাহলে কি করতে হবে, যে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, বর্গাকার বর্গক্ষেত্রের ক্ষেত্রের সূত্র জানি না আমরা, যে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি সূত্রটা আর লিখছি না, শুধু তোমাদের বলে দিলাম যে এখানে কি করতে হবে, এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য আমরা এখানে কত পেয়েছি, 6 গুণিত 6। এখন এই যে দেখো, মিটার মিটার গুণ করলে এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে বর্গ মিটার, বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 6 6 36, 36 বর্গ মিটার। এটা আমি কি পেলাম, এটা আমি পেলাম বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল, এটা আমি কি পেয়েছি, বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল। আর এখন আমাকে মেঝের ক্ষেত্রফলটা বের করতে হবে। ঠিক আছে, এখন মেঝের ক্ষেত্রফলটা বের করতে গেলে আমাকে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, তাই না। আর মেঝে কেন দৈর্ঘ্য প্রস্থ লাগবে, কারণ মেঝেটা ছিল তোমার আয়তাকার, মেঝেটা কি ছিল, মেঝেটা ছিল তোমার আয়তাকার। তাহলে আমাকে এখন এখানে লিখতে হবে, এটা কিন্তু দেওয়া আছে তাই না,
তাহলে আমাকে এখানে লিখতে হবে দেওয়া আছে, দেওয়া আছে আয়তাকার মেঝের, হ্যাঁ তাহলে দেখো এখন আমি এখানে লিখে নিয়েছি যে দেওয়া আছে আয়তাকার মেঝের দৈর্ঘ্য 42 মিটার এবং আয়তাকার মেঝের প্রস্থ 36 মিটার। তোমরা কিন্তু এখানে ডট দিবা না, আমি একটু শর্ট করার জন্য ডট ডট দিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, ক্ষেত্রফল বের করব। আর ক্ষেত্রফল বের করার জন্য আমার কিন্তু জায়গা আর নেই, তাহলে আমি বোর্ডের উপরটা মুছে দিই, তোমরা তোমাদের খাতা কিন্তু নিচেই লিখবা, ঠিক আছে। আমি উপরেরটা মুছে দিচ্ছি, প্রশ্নটা মুছে দিলাম, কারণ তোমাদের যদি কারো প্রশ্নটা সহযোগিতা লাগে তাহলে বইটা সামনে খুলে নাও, 37 পৃষ্ঠা তোমরা বইটা খুলে নাও, বই থাকলেই হলো, ঠিক আছে, তাহলে আর দরকার হবে না। আচ্ছা এখন দেখো, এখন আমি কি করব, এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে, আয়তাকার মেঝের ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আয়তাকার মেঝের ক্ষেত্রফল, তাহলে এখানে আমরা কি লিখবো, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না। তাহলে দৈর্ঘ্য এখানে আমরা কত পেয়েছিলাম, দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম 42 মিটার এবং প্রস্থ পেয়েছিলাম 36 মিটার। তাহলে আমরা লিখে নিই এখানে আয়তাকার মেঝের ক্ষেত্রফল 42 গুণিত 3 × 6 = 36, 42 মিটার দিই, মিটার গুণিত 36 মিটার। তাহলে এখন দেখো ক্ষেত্রফলে যে মিটার মিটার গুণ করলে তাহলে কি হবে, এখন কিন্তু বর্গ মিটার হয়ে যাবে। এখন এই যে এই গুণটা তাহলে তোমাদের রাখ করতে হবে, তাই না। তাহলে কোথায় রাখ করবা, ডান পাশে যদি এরকম তোমার জায়গা থাকে তাহলে ডান পাশে রাখ করে নিবা, ঠিক আছে। তাহলে এখানে দেখো রাখ লিখে নিলাম আমি, এই দেখো ডান পাশে আমি রাখটা করে নিয়েছি, 42 আর 36 এর গুণ, যেহেতু তোমরা ক্লাস 5 এ পড়ছো তাহলে এই রাখটা কি তোমাদের বোঝানোর দরকার আছে, আমার মনে হয় না আছে, একেবারে খুবই সহজ একটা গুণ, ঠিক আছে। তাহলে এই পাশে শুধু তোমরা ডান পাশে রাখ করে নিয়ে এভাবে রাখটাকে ব্র্যাকেট করে দিবা। তারপরে এখানে তাহলে আমি কত পেলাম, 1512 কি লিখবো, তাহলে এখানে আমি বর্গ মিটার, ঠিক আছে। তাহলে আয়তাকার মেঝের ক্ষেত্রফল আমরা কত পেলাম, 1512 বর্গ মিটার। আর এখানে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল আমি কত পেয়েছি, এখানে পেয়েছি 36 বর্গ মিটার, ঠিক আছে। এখন আমার কোন জিনিসটা দরকার, আমার প্রশ্নে জানতে চেয়েছিল যে সংখ্যা, কার্পেটের সংখ্যা, মানে কতটি কার্পেট বসানো যাবে, মেঝেতে কোনো খালি জায়গা না রেখে কতটি কার্পেট বসানো যাবে, আমার সংখ্যাটা জানতে চেয়েছি। তাহলে আমি সংখ্যাটা এখন কিভাবে বের করতে পারি, আমি মেঝেরও ক্ষেত্রফল বের করে নিয়েছি, আমি কার্পেটেরও ক্ষেত্রফল বের করে নিয়েছি, তাই না। তাহলে কার্পেটের ক্ষেত্রফলকে দিয়ে মেঝের ক্ষেত্রফলকে ভাগ করলে আমি কি পাবো, সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমাকে এখন লিখতে হবে যে মেঝেতে কার্পেট লাগবে, মেঝেতে কার্পেট লাগবে। তাহলে আমরা কি করব বলেছি, যে আয়তাকার মেঝের ক্ষেত্রফলকে দিয়ে বর্গাকার মেঝের ক্ষেত্রফল ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে মেঝেতে কার্পেট লাগবে 1512 ভাগ 36 টি, যেহেতু সংখ্যাটা জানতে চেয়েছে, তাই না। তাহলে এটাকে এখন ভাগ করতে হবে, ভাগটা আমরা কি করব, এই যে গুণ যেভাবে করেছি সেভাবে রাপে আমরা ভাগটা করে নিব। তো চলো আমরা রাপে ভাগটা করে আসি, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, যে আমাকে এখন রাপে ভাগটা করতে হবে। তার আগে আমার মনে হয় যে তোমরা অঙ্কটা অনেকেই বুঝে গিয়েছো যে কতটা কার্পেট লাগবে, মানে কয়টি কার্পেট লাগবে, কি দেখে বুঝেছো, কারণ দেখো এখানে আমরা রাগ করেছিলাম গুণ, তাই না। এই যে গুণ রাগ করেছিলাম, যে 42 এবং 36 কে গুণ করে আমরা কত পেয়েছিলাম বলতো, গুণ করে আমরা পেয়েছিলাম 1512, তাই না, 1512। এখন দেখো এখানে ভাগের ক্ষেত্রে কি কোন কোন সংখ্যাটা আছে, এখানে আছে তোমার 36 আছে আর আছে 1512,
12, এই যে 36 আর 15 12, নাই কোনটা? নাই হচ্ছে 42। তাহলে তো বুঝতেই পারছি যে 42 36 কে যদি 1512 দিয়ে ভাগ করি তাহলে আমরা অবশ্যই উত্তরটা কত পাবো? 42ই পাবো। ঠিক আছে, তাহলে এই মজার বিষয়টা এটাকে রাফ করার প্রয়োজন আছে, আর রাফ করার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে কয়টি কার্পেট পাবো? এখানে কার্পেট পাবো আমরা 42টি। তাহলে 2 নম্বরে আমার কি জানতে চেয়েছিল? 2 নম্বরে আমার জানতে চেয়েছিল যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরকম কয়টি কার্পেট লাগবে। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম 42টি। তাহলে এখানে আমি উত্তরটা লিখে ফেলি। যেহেতু আমি এখানে লিখে দিয়েছি মেঝেতে কার্পেট লাগবে, সেটা আমরা শুধু উত্তর লিখলেই হয়ে যাবে। উত্তর 42টি। ঠিক আছে, আর এই উত্তরটা তোমরা মাঝখানে লিখবা, এ সাইডে বা এ সাইডে লিখবা না। ওকে, তাহলে দেখো আমি অঙ্কটা একসাথে তোমাদের করে দিতে পারলাম না, একবার নিচে করতে, আবার নিচের অংশ আবার উপরে লিখতে হলো, তোমরা এইভাবে কেউ লিখবে না। ঠিক আছে, তোমাদের এই অঙ্কটা কেমন লাগলো? আশা করি তোমরা বুঝতে পারবা যদি মনোযোগ সহকারে ভালো করে মতো আমার এই অঙ্কটা সম্পূর্ণ ভিডিওটা তোমরা যদি দেখো। ঠিক আছে, আর সবশেষে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফিজ।